যে কোনো একটা ব্যাংকের ইনভেস্টমেন্ট ব্যাংক, সে তো তার পুরো পোর্টফোলিওর যে পয়সাটা সে তো তার মাদার ব্যাংক থেকে সে লোন নিয়ে আসে, এবং সেটার একটা কস্ট অফ ফান্ড আছে না। এখন সে যদি যত বেটার স্কিপ সিলেক্ট করে সে যদি ওটা কিনে রেখে দেয়, ওটা তো তার যে কস্ট অফ ফান্ড সেটাকে তো সে ডিভিডেন্ড ইল্ড দিয়ে সেটা ওভারকাম করতে পারবে না। আর আমাদের এই স্টক মার্কেট তো গত 15 বছর ধরে আপনি এই 5,000ই পড়ে আছে। তো 5,000 যদি পড়ে থাকে, দেয়ার ইজ নো ক্যাপিটাল গেইন। আপনি যদি স্টক রেখে দেন, আপনি যদি স্টক বাই সেল না করেন, অ্যাজ এ ইনস্টিটিউশন ইনভেস্টর আপনি রেখে দেন, একটা লং টার্ম পরে গিয়ে আপনি গিয়ে লম্বা সময়ের পরে গিয়ে আপনি সেল করবেন, আপনাকে ওই দামেই বিক্রি করতে হবে, কারণ মার্কেটে তো মুভমেন্ট নাই, মার্কেটের মুভমেন্ট আছে নাই। এবার আসেন, আপনি বলছেন যে জেড ক্যাটাগরির ক্ষেত্রে আগের রেগুলেটর, মানে এই রেগুলেটর, আগের রেগুলেটর যে ছিল, আমি নাম বলছি না, ওনার একটা সবচেয়ে মানে অনেকগুলো বাজেট ডিসিশন নিচ্ছে, এর মধ্যে সবচেয়ে বড় যে বাজেট ডিসিশনটা ওনারা করেছে, আমাদের এখানে একটা নিয়ম ছিল 10% ডিভিডেন্ড দিলে এ ক্যাটাগরি, আর 10%-এর কম হলে বি ক্যাটাগরি। এখন কিছু কিছু কোম্পানি বি ক্যাটাগরিতে এখন নেই, এখন কিছু কিছু কোম্পানি ওই যে বললাম ডিভিডেন্ড দেয় 0.1%, 0.2%, পয়সাও না, কিন্তু 1 পয়সাও না দিয়েই সে জেড থেকে বেঁচে যায়। এখন সে ফর এক্সাম্পল আমি যদি ম্যানিপুলেট করতে চাই, আমি কোম্পানির মালিক হিসেবে যদি ম্যানিপুলেট করতে চাই, আমি ঠিক আছে 0.1% ডিভিডেন্ড দিয়ে দিব, দেখাবো যে আমার কোম্পানি চলছে। যে ক্রাইটেরিয়াগুলো আছে ওই ক্রাইটেরিয়াগুলো কিন্তু এন্ড না, জেড ক্যাটাগরিতে কে যাবে ওই ক্রাইটেরিয়াগুলো হচ্ছে অর এন্ড, মানে হচ্ছে সবগুলা ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে না, ঠিক আছে। তো সে যে কোনো একটা ক্রাইটেরিয়া, অপারেশন চলছে, হ্যাঁ আমার অপারেশন চলছে, আমি 0.1% ডিভিডেন্ড দিলাম, সে জেটে থাকবে না, তাহলে দিল তো সে ডিভিডেন্ড, কিন্তু সেই ডিভিডেন্ড আপনার পোর্টফোলিওতে আপনি কিছু করতে পারবেন না, কোনো কিছু নাই, কিছু নাই। হ্যাঁ, আমার কথাগুলো ফ্রাস্ট্রেটিং মনে হলো, মানে আমি আশাবাদী ছিলাম যে মার্কেটে কিছু একটা হবে, বাট দ্য ওয়ে দে আর ডিলিং দ্য মার্কেট, ঠিক আছে। এবং রেগুলেটর আসবে, নতুন রেগুলেটর আসবে, আশাবাদী অনেকে, আবার ওই যুদ্ধ সবকিছু মিলে কি হবে এটা তো কিন্তু ওভারঅল জেড ক্যাটাগরি উনি যেটা বলেছে, এটা আমিও দেখেছি যে জেড ক্যাটাগরি আপনার যে আগে ট্রেডগুলো হতো সেই ট্রেডের ইয়াটা কমে গেছে, হুইচ ইজ গুড। কিন্তু কথা হচ্ছে, এটা যদি আমি বলছি যে লং টার্মে আপনি যদি চান, ঠিক আছে, এগুলোকে আপনি আলাদা একটা, যারা কনজিকিউটিভ 1, 2 or 3 ইয়ার্স যদি জেড ক্যাটাগরিতে চলে যায়, ঠিক আছে, এবং ওখানে আপনার কিছু ক্রাইটেরিয়া ফুলফিল করেন, ওদেরকে ডিলিস্টেড করে দেন আপনি। এগুলো তো রেখে লাভ নেই, আপনি এই জিনিসগুলো আপনি এগুলোকে রাখবেন কেন? যারা ডিভিডেন্ড দিতে পারে না, কিছু দিতে পারে, এবং অনেকগুলো কোম্পানি কিন্তু এখনো আছে ভাই, আপনি দেখবেন যাদের নেট অ্যাসেট ভ্যালু হচ্ছে নেগেটিভ। দেয়ার আর মেনি কোম্পানিজ যার নেব হচ্ছে নেগেটিভ। তো এখন যারা বাংলাদেশ ব্যাংকের হয় কি, এই রেগুলেটর তার অনেক পাওয়ার, কিন্তু সেইগুলো করতে পারে না। রেগুলেটর বলতে বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন করছে, কিন্তু বাংলাদেশ ব্যাংক কিন্তু এগুলো ঠিকই করছে। বাংলাদেশ ব্যাংক তো প্রাইমারি রেগুলেটর অফ দ্য ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন। বাংলাদেশ ব্যাংক কিন্তু আপনি দেখেন এসব তাকায় না, সে সুযোগই নেই তার তাকানোর, কারণ সে ডাইরেক্ট দেখছে যে তার ক্যাপিটাল শর্টেজ এবং নেট অ্যাসেট ভ্যালু নেগেটিভ, ও ডিলিস্টেড করে দাও। এবং খুব সম্ভবত গত পরশুদিন মনে হয় পাঁচটা ডিলিস্ট করছে, সবগুলোই ডিলিস্ট করে দেওয়া উচিত। আমি দেখলাম কি জানেন, গত বছর একটা কোম্পানির ইপিএস নেগেটিভ আসছে 43 টাকা। তো ওকে আপনি রেখে কি করবেন? এই শেয়ার হোল্ডারকে আপনি রেখে কি করবেন? শেয়ার হোল্ডার মনে করে কেন আমার শেয়ারটা ডিলিস্টেড? আরে বাবা, এটা তো কোম্পানি নাই, কিছু নাই। এখন ওরা হচ্ছে, আমি যদি 1 টাকা পাই তাও। দেখেন গ্রিডিনেস মানুষের কি পর্যায়ে যায়। একটা কোম্পানির ইপিএস হচ্ছে 43 টাকা নেগেটিভ, বোঝার চেষ্টা করেন, এবং নেট অ্যাসেট ভ্যালু কিন্তু যেহেতু লিমিটেড বাই গ্রান্টি, নট লিমিটেড বাই শেয়ার, তো যে কারণে বাসা থেকে আর পয়সা দিয়ে আসতে হবে না শেয়ার হোল্ডারদেরকে, ঠিক আছে। কিন্তু এই কোম্পানিগুলো যদি বন্ধ হয়ে যায়, কেউ তো কিছু পাবে না। কিন্তু তারপরেও 1 মাস আগে দেখলাম এই কোম্পানিগুলো আবার কি হলো, 100% পর্যন্ত, 100%, 200, 300% পর্যন্ত একটা কোম্পানি শেয়ারের প্রাইস বেড়ে গেছে। 1 টাকা শেয়ার 3 টাকা হয়ে গেছে, বলো এটার দাম 1 টাকা।